ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে চেন বলে অবশেষে ভাগ্য আমাদের মিলিয়ে দিল। লিন বলে আপনি এখানে কেন এসেছেন? সে বলে তুমি আমার ঘরে একটা চিঠি রেখে চলে এসেছো, তোমার জন্য আমার চিন্তা হয়েছে। লিন বলে আমি আপনাকে অনেক বছর ধরে চিনি, আপনি অনেক ভালো মানুষ, বিশ্বাস করুন আপনাকে ছেড়ে আসার আমার কারণ রয়েছে। চেন বলে আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করব। লিন বলে আসলে আমি আমার মা বাবার কবরের সামনে কসম করে বলেছি আমি একটা ঘর জামাই বিয়ে করব। আপনি কি আমার শর্তে রাজি আছেন? যদি থাকেন তাহলে আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। চেন বলে তুমি ভয় পাচ্ছ যে আমার পরিবার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? আমি তোমাকে কথা দিচ্ছি আমার বাড়িতে তোমার কোনো কষ্ট হবে না। আর আমাদের পরিবার সোজা শহরের সব থেকে নামি দামি পরিবার, তাই কোনো কিছুর অভাব তোমার হবে না, যার কারণে আমার ঘর জামাই থাকার কোনো প্রশ্নই ওঠে না। লিন বলে যেহেতু আপনি আমার শর্তে রাজি না, তাই দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনি অনেক ভালো মেয়ে পেয়ে যাবেন। এই বলে সে চলে যেতে চাইলে চেন তার হাত ধরে আর বলে আমি যদি বলি আমি শুধু তোমাকেই চাই। ওই সময় লিনসি এসে চেনের গায়ে পিঠা ছুঁড়ে দিয়ে লিনকে নিয়ে পালিয়ে যেতে থাকে। চেনের লোকেরা তাদেরকে ধাওয়া করছিল। ওই সময় ইউনের সৈনিক বলে এবার আমরা কি করব? আমাদের তো লিন ম্যাডামকে বাঁচানো উচিত। অন্যদিকে লিনসি লিনকে বলে আপনি পালিয়ে যান, আমি এদেরকে দেখছি। সে বাটলারকে ধরে রাখে, তখনই চেন এসে তার গলায় তলোয়ার ধরে। ওই সময় লিন ফিরে আসে। চেন বলে ও এটা তোমার দাসী, আমি ভেবেছিলাম অন্য কোনো মেয়ে, চলো তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। তবে লিন কোনোভাবেই তার সঙ্গে যেতে চায় না। তখনই ইউন সেখানে আসে। সে লিনের মুখের ময়লা মুছে দেয়, জুতার ময়লা মুছে দেয়। চেন বলে আপনি আমাদের মাঝখানে কেন আসছেন? ও আমার ফিয়ন্সে, আমি ওকে নিতে এসেছি। ইউন বলে স্পষ্ট বোঝা যায় যে ও আপনার সঙ্গে যেতে চায় না, তাহলে জোর কেন করছেন? লিন তখন ইউনের পরিচয় দেয়। ইউন লিনকে নিয়ে চলে যায়। গাড়িতে বসে লিন ইউনের কেনা কিছু পোশাক দেখে। সে বলে এগুলো তো অনেক দামি পোশাক। ইউন বলে এগুলো সূর্য শহরের পোশাক, তুমি এগুলো কখনো পরোনি? লিন তখন মনে করে ছোটবেলায় সে তার মামা মামির কাছে কত কষ্ট করেছে, দামি পোশাক কখনোই সে পরতে পারেনি। ইউন বলে তুমি তো এমনিতেই একটা স্বামী চাও, আমার তো মনে হয় চেন তোমাকে ভালোবাসে, তাহলে সমস্যাটা কোথায়? লিন বলে যদি সে সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে জোর করতো না, আমি কখনোই তাকে পছন্দ করিনি। আমার মামা মামি তার কাছ থেকে টাকা নিয়ে আমাকে তার কাছে বিক্রি করে দিয়েছে। আপনি এগুলো বুঝবেন না, আপনারও তো মনে হয় যে আমি আপনাকে পাওয়ার জন্য আপনাকে সিরিয়াস করেছি। ইউনের তখন একটু খারাপ লাগে। সে তার আগের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। লিন বলে আপনি কিন্তু আবার আমাকে সিম্প্যাথি দেখাবেন না, ওরা আমাকে ধরে নিয়ে গেলেও আমি আবার পালিয়ে যেতে পারবো। এরপরে তারা বাড়িতে আসলে লিনের শীত করছিল। ইউন তার উপরের কোট খুলতে চাইলে লিন বলে আপনি কি এটা আমাকে দেবেন? আমার কিন্তু শীত করছে না। ইউন তখন ফিতাটা খুলে আবার শক্ত করে বাঁধে আর বলে তোমাকে কেন দেব, আমারই তো অনেক শীত করছে। এরপর সে চলে যায়। লিনের তো মেজাজটা খারাপ হয়ে যায়। এরপর সে লিনসিকে বলে আজকে তো চেনকে আমি ফিরিয়ে দিতে পেরেছি, তবে এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। এরপর ইউন যখন তার সৈনিক আর সেবকের সঙ্গে কথা বলছিল তখন চুয়ান বলে মাস্টার, লিন ম্যাডামকে আমার খুব পছন্দ, আর এখন তো প্রমাণ হয়ে গেছে যে সে ফ্যান পরিবারের কোনো গুপ্তচর না, তাই আজ আপনি যে পোশাকগুলো কিনে এনেছেন আমি সেগুলো তাকে পাঠিয়ে দিয়েছি। এটা শুনে তো ইউনের আবার মেজাজটা খারাপ হয়ে যায়। চুয়ান বলে আমি একটা চিঠিও দিয়েছি সাথে। এদিকে লিন চিঠি পড়ছিল যেখানে তার প্রশংসা লেখা ছিল। এটা দেখে তো লিন খুশি হয়ে যায়। ইউন চুয়ানের উপর রেগে গেলে চুয়ান বলে দেখুন ম্যাডাম বলেছে যে সে এই ধরনের পোশাক কখনো পরেনি, তার মানে সে পরতে চায়। ইউনের তখন খটকা লাগে, কারণ এই ধরনের পোশাক সোজা শহরে অনেক বেশি সাপ্লাই হয়। তখন সে অ্যাকাউন্ট বই বের করে বুঝতে পারে বেশিরভাগ পোশাকই সাপ্লাই করে ফ্যান পরিবার, তাহলে তো এগুলোর দাম বেশি থাকার কথা না। তারা বুঝতে পারে হয়তো ফ্যান পরিবার সকল জিনিসপত্র লুকিয়ে আবার আলাদা চালান করে দেয়। অন্যদিকে লিন দেখতে পায় চেন তাকে অনেক গয়না পাঠিয়েছে। সে লিনসিকে বলে তুমি এই সবকিছু আবার ওকে পাঠিয়ে দিও, কারণ এগুলো আমাদের কাছে রাখলে ভবিষ্যতে আবার কোনো ঝামেলা হতে পারে। পরদিন সকালে লিনকে একজন দাসী এসে বলে বাইরে চেন নামে একজন লোক অনেক লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। লিন বুঝতে পারে সে লুকিয়ে কখনোই এই সমস্যার সমাধান করতে পারবে না, তাই সে চেনের কাছে যায়। চেন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। লিন তাকে ভেতরে ডাকে। ভেতরে চেন বলতে থাকে আমি জানি এভাবে বিনা দাওয়াতে আমার আসা উচিত হয়নি, তবে আমি আমার স্ত্রীকে অনেক মিস করছিলাম, তাই তাকে নিতে এসেছি। শিয়ানের মা বলে ও এসেছে অনেকদিন হয়েছে, কিন্তু আমরা তো একবারও শুনিনি যে ও বিবাহিতা। লিন নিচে বসে বলে উনি মিথ্যা কথা বলছে, আমাদের কখনোই বিয়ে হয়নি।
এদিকে সকল মেয়েদের কাছেও এই খবরটা চলে যায়। সবাই বলতে থাকে ভালো হয়েছে, ওকে আবার সোজা নিয়ে যাক, সেটাই ভালো হবে। কিন্তু তাঙের এই কথাটা একদমই পছন্দ হয় না। সে রাগ করে সেখান থেকে যেতে থাকে। এদিকে বড় ম্যাডাম এসে লিনকে ওঠায়। এরপর সে পুরো ঘটনা জানতে চায়। চেন বলে যে আমি আপনাদের জন্য অনেক উপহার নিয়ে এসেছি। লিন বলে উপহার দিয়েই আপনি এই পরিবারকে কিনতে পারবেন না। বাটলার বলে ম্যাডাম আপনি কিভাবে কথা বলছেন? আপনি জানেন ওই সময় আপনার বিয়ের জন্য আপনার মামা মামি পুরো 100 গাড়ি জিনিসপত্র নিয়েছে। লিন বলে আপনারা ভালো করে জানতেন যে আমি এই বিয়েতে রাজি না, একবার আমাকে জিজ্ঞেস পর্যন্ত করেননি। চেন বলে আমি আমাদের বিয়ের দলিল নিয়ে এসেছি। দলিল বড় ম্যাডামের হাতে দিলে লিন বলে দেখুন তো সেখানে কি আমার সাইন আছে? তারা বলে সত্যি তো, ওর তো কোনো সাইন নেই। তখন লিন মনে করে ওই সময় সে লিনশিকে দিয়ে এমন একটা কালি আনিয়েছিল যেটা কিছুক্ষণ পর উধাও হয়ে যায়। চেন এটা দেখে বলে তোমার আর আমার ধুমধাম করে বিয়ে হয়েছে, পুরো শহরের মানুষ জানে, সব নিয়ম কানুন কসম কেটে আমরা বিয়ে করেছি, আর তুমি এইভাবে অস্বীকার করছো? একবারও আমার কথা ভাবছো না? শিয়ানের মা কিছু বলতে চায় তার আগেই তাং এসে বলে এটা কখনোই সম্ভব না। আমার অনুমতি ছাড়া একটা অবিবাহিত মেয়েকে আপনি জোর করে নিয়ে যেতে পারবেন না। চেন বলে আপনি কে? আমাদের ঝামেলায় আপনি কেন করছেন? তাং বলে আমি এই রাজ্যের রাজকুমারী। চেনের তার কথা শুনে হাসি পাচ্ছিল। তখন বড় ম্যাডাম উঠে তাকে সম্মান জানায়। সে বলে মহারাজ নিজে আমাকে একটা আদেশনামা পাঠিয়েছিল, যেখানে সে বলেছিল আমি যেন রাজকুমারীকে বাকি মেয়েদের সঙ্গে ভদ্রতা এবং নিয়ম কানুন শেখাই, তবে তার পরিচয় যেন গোপন রাখি। এই কারণেই এই বিষয়টা কেউ জানে না। তখন চেন তার কাছে ক্ষমা চায়। বাহির থেকে এই সব কিছু ইউন শুনছিল। সে অনেক খুশি হয় যে তাং তার বান্ধবীর জন্য নিজের আসল পরিচয় বলে দিয়েছে। ভেতরে চেন বলে তুমি আমার সঙ্গে যাবে না তাই তো? ভুলে যেও না তুমি আর আমি বিবাহিত। তোমাকে নেওয়ার আমার কাছে হাজারটা উপায় আছে। এই বলে সে চলে যায়। তাং বলে বাবা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এই লোক ভীষণ ভয়ঙ্কর। এদিকে দেখা যায় পঞ্চম রাজকুমার মানে ইয়াং ঘোড়া চালিয়ে লু ম্যানশনের দিকে আসছে। অন্যদিকে চেন চলে যাওয়ার সময় ইউন তাকে ধরে। সে বলে গতকাল আপনার সঙ্গে দেখা হলো, ভাবতেই পারিনি যে আজ আমি আপনাকে আমার বাড়িতে দেখব। সে বলে যেহেতু আমার স্ত্রী আপনাদের বাড়িতে থাকছে, তাহলে এখন থেকে মাঝে মাঝে আমার চেহারা আপনাকে দেখতে হতে পারে। সে বলে আপনার স্ত্রী? কিন্তু সে তো আপনার কথা স্বীকারই করে না। চেন বলে আপনি আমাদের মাঝখানে আসবেন না। আপনি কেন ওকে সাপোর্ট করছেন? নাকি আপনি ওকে পছন্দ করে ফেলেছেন? ইউন বলে তাতে সমস্যা কোথায়? চেন বলে বেশি বাড়বেন না কিন্তু বলে দিলাম। এদিকে লিন তাংকে বিদায় দেওয়ার জন্য এসেছে। অন্যদিকে ইউন বলে আমি আপনাকে বলে দিই, এটা সোজো শহর না, আপনি জোর করে আমার বাড়ি থেকে কাউকে নিতে পারবেন না, এতে কিন্তু আপনার জীবন যেতে পারে। চেন হেসে বলে তো কি হয়েছে? সে ইউনের কাছে এসে বলে যদি আমি মরেও যাই আমার প্রেমিকাকে আমি এখান থেকে নিয়ে যাব। ওই সময় লিন তাদেরকে দেখে তারা কি বলছে সেটা শুনতে চায়। তখন ইয়াং সেখানে চলে আসে। সে সরাসরি ইউনের কাছে এসে বলে অনেকদিন পর দেখা। ইউন তাকে রাজকুমার বলে সম্বোধন করলে সে বলে এতদিন পর দেখা, তুমি আমাকে রাজকুমার বলছো? তখন চেন তাকে ডাক দেয় আর নিজের পরিচয় দেয়। ইয়াং জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? চেন বলতে যাবে তার আগে ইউন বলে রাজকুমার আপনি অনেকদিন পর এসেছেন, চলুন আমরা একসঙ্গে কথা বলি। এই বলে সে ইয়াংকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে আসলে ইউন আবারও তাকে রাজকুমার বলে ডাকলে সে বলে এখানে কেউ নেই, তারপরও তুমি আমাকে রাজকুমার কেন বলছো? তখন ইউন বলে ছোটবেলায় আমি নিয়ম কানুন এত বুঝতাম না, তাই আপনাকে নাম ধরে ডাকতাম, কিন্তু এখন আমি বুঝি আপনার স্ট্যাটাস আমার থেকে অনেক উপরে, আপনাকে নাম ধরে ডাকার অধিকার আমার নেই। ইয়াং বলে তুমি সত্যিই বদলে গেছো, তুমি এখন আমার ক্ষতি চাও। ইউন এই কথার কিছু না বুঝলে ইয়াং বলে আমি আমাদের গোপন রাস্তা দিয়ে রাজধানীতে এসেছি, কিন্তু তুমি কি জানো সেখানে আমার উপর অ্যাটাক হয়েছে? ওই রাস্তার কথা তুমি আর আমি ছাড়া কেউ জানে না, নাকি আমার ছোট ভাই আমান এই বিষয়ে জানে? ইউন বলে উনি ওই রাস্তা সম্পর্কে কি করে জানবে? তবে আপনি হঠাৎ করে আমাকে কেন এই কথা বলছেন? আপনি কি আমাকে সন্দেহ করেন? ইয়াং বলে না, আমি পৃথিবীর সবাইকে সন্দেহ করলেও তোমাকে করি না। তখন লিন সেখানে আসে। সে চুয়ানের জায়গায় চা বানাতে বসে যায়। লিনশি তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলে এই লোক রাজকুমার। চেন তাকে দেখে ভয় পায়। যদি কোনোভাবে আমি তার মন জয় করতে পারি তাহলে চেনের কাছ থেকে বাঁচতে সে আমাকে সাহায্য করবে। সে তখন ফুলের মধু নেয়, এটা এখন সে চায়ে মিশাবে। হঠাৎ করেই ইউনের নজর পড়ে লিনের দিকে। সে এক নজরে তাকে দেখতে থাকে। এরপর যখন সে সামনে তাকায় তখন দেখতে পায় ইয়ান লিনকে একটানা দেখেই যাচ্ছে।
ইউন তখন লিনকে ডাক দেয়। লিন রাজকুমারকে নিজের পরিচয় দেয়। ইয়াং তাকে সাথে এসে বসতে বলে। এরপরে তারা তিনজন একসাথে বসলে লিন বলে, আমি চায়ে আমার নিজের তৈরি করা ফুলের মধু দিয়েছি। ইয়াং বলে, এজন্যই তো বলি এর স্বাদ অন্যরকম লাগছে। তবে এই চা সম্ভবত সৌজ শহর থেকে এসেছে। সৌজ শহরের ফ্যান পরিবার ভালো চা সাপ্লাই করে, আমাদের মিলিটারিতেও করত। তবে তাদের সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই। লিন তাদের সঙ্গে কথা বলে এখান থেকে চলে যায়। তখন ইয়াংও চলে যায়। ইউন চুয়ানকে বলে, ইয়াং এর ব্যাপারে খোঁজ নাও তো, ও আমার সঙ্গে এরকম করে কথা কেন বলছে। চুয়ান বলে, মাস্টার আপনি কি জেলাস? তার কথা শুনে ইউন বলে, এই তুই ভালোবাসার উপন্যাস পড়া বন্ধ কর। এদিকে লিন তাদের প্যাভিলিয়নে এসে দেখতে পায় হুয়া এখনো আসেনি, তাই তারা তাকে ডাকতে যায়। অন্যদিকে দেখা যায় হুয়া শিয়ানের ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করছে। শিয়ান সেখানে এসে তাদেরকে থামাতে চায়, কিন্তু হঠাৎ ছোট ছোট পাথরে তার পা লেগে সে পানিতে পড়ে যায়। দূর থেকে লিন হুয়ার চিৎকার শুনতে পায়। সে দৌড়ে সেখানে গিয়ে দেখতে পায় শিয়ান মাটিতে পড়ে গেছে। সে পানিতে নেমে শিয়ানকে বাঁচায়। তখন তারা দেখতে পায় শিয়ানের মা সেদিকে আসছে। লিন তাড়াতাড়ি হুয়াকে সেখান থেকে নিয়ে যেতে বলে। শিয়ানের মা এসে যখন শিয়ানের এই অবস্থা দেখে তখন তো তার মাথা ঘুরে যায়। সে লিনকে এজন্য দায়ী করে। তারা চলে গেলে লিন সেখানে থাকা দুটো পাথর ধরে কিছু আন্দাজ করতে পারে। এরপর রাত হয়ে যায়, কিন্তু এখনো শিয়ানের জ্ঞান ফেরেনি। অন্যদিকে লিন অ্যানসেটল হলে বসে শিয়ানের জন্য প্রার্থনা করছিল। তখন হুয়া আর লিনসি সেখানে আসে। হুয়া লিনকে বলে, আমি গিয়ে বলে দিচ্ছি যে আমার জন্যই শিয়ান ভাইয়া পানিতে পড়ে গেছে। কিন্তু লিন বলে, তুমি বোঝার চেষ্টা করো, তুমি ছোট মানুষ, তারা তোমাকে যে শাস্তি দেবে তুমি সেটা সহ্য করতে পারবে না। আর তাছাড়া শিয়ানকে কেউ ইচ্ছে করে পানিতে ফেলেছে। সে তখন ওই দুটো পাথর দেখায়। লিন সেই ঘ্রাণ শুকে বুঝতে পারে এতে লুব্রিকেন্ট লাগানো হয়েছে। লিন বলে, এর গন্ধ ধুয়ে ফেললেও যায় না, তাই তোমাকে এবার খুঁজে বের করতে হবে কাজটা কে করেছে। এদিকে ইউনের কাছেও এই খবর চলে আসে। তখন সে দেখতে পায় লিনসি আর হুয়া কথা বলছে। হুয়া আন্টি ইং এর সঙ্গে দেখা করতে চাইছিল, তবে বর্তমানে ইং বাড়িতে ছিল না। ইউন বলে, তুমি যদি সত্যি তোমার আপুকে সাহায্য করতে চাও তাহলে আমাকে সত্যিটা বলো যে সেখানে আসলে কি হয়েছিল। হুয়া এরপরে তাকে সবকিছু বলে দেয়। এরপরে ইউন অ্যানসেটল হলে আসে। সে লিনকে বলে, এত ঠান্ডা বাতাস বইছে, এখানে তুমি সারা রাত কি করে থাকবে? তুমি আমাকে এই বিষয়ে বলতে পারলে না? লিন বলে, কোনো দরকার নেই, কারণ উপরওয়ালা জানে আমি কোনো অন্যায় করিনি। ইউন রাগ করে চলে যেতে চায়, তবে তখন লিনের জন্য তার খারাপ লাগে। সে সেখানে দাঁড়িয়ে লিনকে সাপোর্ট দেয়, তবে এরপর লিন অজ্ঞান হয়ে যায়। ইউন তাকে কোলে করে নিয়ে নিজের ঘরে চলে আসে। সে বুঝতে পারে তার অনেক জ্বর এসেছে, তাই সে ঠান্ডা পানি দিয়ে তার মাথা মুছতে থাকে। এদিকে লিনসি ওই জায়গায় আবারও যায় যেখানে শিয়ান পড়ে গিয়েছে, এবং এইবার সে কিছু একটা দেখতে পায়। অন্যদিকে লিনের ঘুম ভেঙে যায়। সে শিয়ানের কথা জিজ্ঞেস করে। ইউন বলে, তুমি এত চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। এরপর সে তাকে নিজের একটা পোশাক দেয় আর বলে, আমি এটা একবারও পরিনি, তুমি পরে নাও, সারা রাত ভেজা কাপড়ে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। লিন সেই পোশাক পরে নেয়। একটু পরে চুয়ান লিনের জন্য ওষুধ নিয়ে আসে, তবে সে সেটা ইউনের হাতে দেয়। লিন মনে করে ইউন হয়তো তাকে খাইয়ে দেবে, তবে ইউন সেটা তাকেই দিয়ে দেয়। এরপরে বলে, তুমি কি বলতে চাও সরাসরি বলে ফেলো। লিন বলে, আমি যদি অ্যানসেটল হলে না থাকি আর যদি সেটা কেউ দেখতে পায় তাহলে তো আমাকে শাস্তি পেতে হবে। ইউন বলে, তুমি চিন্তা করো না, তোমার হয়ে এক দাসী সেখানে বসে আছে, সকালে গিয়ে তুমি সেখানে বসলেই হয়ে যাবে। লিন বলে, আরেকটা কাজ করতে পারবেন? শিয়ান মাস্টার উঠলে আপনি তাকে খবর পাঠাবেন যে সে যেন হুয়ার কথা কাউকে না বলে। আপনার এই কাজের জন্য আমি আপনাকে টাকাও দিতে রাজি আছি। ইউন বলে, এটা কি ধরনের কথা? তোমার কি মনে হয় আমি টাকা ছাড়া কোনো কাজ করি না? সবকিছুতেই আমি টাকা নেই? লিন মনে মনে বলে, উনি বিনা টাকায় এগুলো করবে? উনি তো অনেক ভালো মানুষ। তখনই ইউন বলে ওঠে, 50 টাকা, কোনো দামাদামি হবে না। লিন বলে, শুধু আপনার ভাইকে একটা খবর পাঠাবেন, এই জন্য 50 টাকা? আমি এত টাকা কোথায় পাবো? ইউন বলে, না না, কোনো কম হবে না, আজ রাত তুমি এখানেই থাকো। এই বলে সে বাইরে চলে যায়। লিন মনে মনে বলতে থাকে, পৃথিবীতে এই ধরনের পুরুষ মানুষও আছে। এরপর পরদিন সকালে তারা অ্যানসেটল হলের দিকে যাচ্ছিল, তবে হঠাৎ করেই শিয়ানের মা অন্য রাস্তা দিয়ে এদিকে আসতে থাকলে ইউন তাড়াতাড়ি লিনকে লুকিয়ে ফেলে। শিয়ানের মা বলে, তুমি সকাল সকাল এখানে কি করছো? 1 সেকেন্ড, তুমি কি কাউকে লুকিয়ে রেখেছো? ইউন, তুমি কি মানুষ হবে না? নিজের প্যাভিলিয়নে এখন তুমি মেয়েদের আনা শুরু করেছো। সে রাগ করে সেখান থেকে চলে যায়। তারা দুজন এতটাই অকওয়ার্ড হয়ে যায় যে উল্টো রাস্তায় যেতে থাকে, পরে আবার ঘুরে এসে ঠিক রাস্তায় যায়।
তবে এদের দুজনকে আবার চিয়ান দেখে ফেলে, আর সে বুঝতে পারে যে লিন তাহলে সারা রাত এনসেটাল হলে ছিল না। এরপরে চিয়ানকে ডাক্তার দেখে বলে সে এখন ভালো আছে, একটু পরেই হয়তো তার জ্ঞান ফিরে যাবে। ডাক্তার চলে গেলে সবাই চলে যায়। ইউন শিয়ানের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছিল। সে বলে, আমি জানি গতকাল কি হয়েছে, তবে মাঝে মাঝে কিছু সত্যি বলতে হয়, নয়তো যারা অন্যায় করেনি তারা শুধু শুধুই শাস্তি পেয়ে যায়। এদিকে দেখা যায় লিনকে শিয়ানের মা ডেকে পাঠায়। সে বলে, গতকাল কি হয়েছে ভালো করে বলো। লিন সবার আগে সেই পাথর দুটো দেখায় আর বলে যে এগুলোর গায়ে লুব্রিকেন্ট লেগে আছে। কেউ ইচ্ছে করে সেখানে লুব্রিকেন্ট ফেলে রেখেছিল, হয়তো তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল। লিউ বলতে থাকে, বাজে কথা কেন বলছো? তুমি নিজের দোষ অন্যদের ঘাড়ে চাপাতে চাইছো। আমি তোমাদের বলে দেই, এই লিউ কিন্তু শিয়ানের মামাতো বোন। তখন শিয়ানের ছোট ভাই সেখানে আসে। সে বলে, মা, লিন আপু কিছুই করেনি, আমি আর হুয়া কালকে ঝগড়া করছিলাম। ওই সময় ভাইয়া আমাদেরকে থামাতে এসে পানিতে পড়ে যায়। লিন আপু তাকে বাঁচিয়েছে। সে বলে, লিউ আপুর দাসী আমাকে বলেছিল যে ওই পুকুরের পাড়ে নাকি ফড়িং আছে, তাই স্কুল ছুটি হওয়ার পর আমি আর হুয়া ফড়িং নিয়ে খেলা করছিলাম। হঠাৎ করে তখন লিউ আপু এসে বলে, তুমি এখানে ওর সঙ্গে খেলা করছো, আমি গিয়ে তোমার মাকে বলছি। শিয়ানের ভাই চলে গেলে হুয়া তার কাছে এসে বলে, কেন, তুমি কেন আমার সঙ্গে খেলা করতে পারবে না? শিয়ানের ভাই বলে, আসলে মা বলেছে তোমার বোন নাকি ভালো না। এই কথা শুনে হুয়া প্রচন্ড রেগে যায় এবং সে ফড়িং পানিতে ফেলে দেয়, আর এগুলো নিয়েই তাদের মধ্যে মারামারি লেগে যায়। তখনই মূলত শিয়ান সেখানে এসেছিল। লিউ বলে, তুমি এইসব কিছুর দোষ আমাকে কেন দিচ্ছ? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? লিনশি লিউর পোশাক নিয়ে সেখানে আসে। সে বলে, গত রাতে আমি তাকে সেখানে যেতে দেখেছি এবং আজ এই কাপড়গুলো আমি তার দাসীর কাছ থেকে ধোয়ার নাম করে নিয়ে এসেছি। গন্ধ শুকিয়ে শিয়ানের মা বুঝে যায় যে এই কাজ লিউ করেছে। লিউ বলে, আমি কি জানতাম নাকি সেখানে যে শিয়ান ভাইয়া চলে যাবে? আমি তো হুয়াকে পানিতে ফেলতে চেয়েছিলাম যাতে ওরা তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। আমি দূরে যাইনি, সেখানেই দাঁড়িয়েছিলাম। আমি শিয়ান ভাইয়াকেও বাঁচাতে চাইছিলাম, তবে তার আগেই লিন এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে তো শিয়ানের মা প্রচন্ড রেগে যায়। সে বলে, আমি তোমাকে খাবার পোশাক দিয়ে এখানে রেখেছি আর তুমি আমার ছেলেকে মারতে চাইছো? তুমি আজই বাড়ি থেকে চলে যাবে। লিউকে নিয়ে যাওয়া হলে সেখানে চিয়ান আসে। চিয়ান বলে, আন্টি, আমি একটা কথা বলতে চাই। লিন কালকে এনসেটাল হলে ছিল না। শিয়ানের মা বুঝতে পারে যে সে আজ ইউনের সঙ্গে তাকেই দেখেছে। এর মধ্যে এই খবর ইউনের কাছে চলে যায়। শিয়ানের মা বলতে থাকে, আমি তোমাকে কত ভালো মনে করেছিলাম। আমার ছেলেটা বিছানায় পড়ে আছে আর তুমি ইউনের সঙ্গে এইসব করে বেড়াচ্ছ। তুমি আজই বাড়ি থেকে চলে যাবে। ওই সময় ইউন সেখানে আসে। তবে লিন বলে, ম্যাডাম, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আমার ছোট বোনকে এখানে থাকতে দিন। সে বলে, ঠিক আছে, তোমার বোন এখানে থাকবে, তবে তুমি চলে যাও। লিন এতে রাজি হয়ে যায়। তখন ইউনের আর কিছু বলার থাকে না। এরপরে ইউন শিয়ানের কাছে যায়। শিয়ানের এখনো জ্ঞান ফিরছে না দেখে তার ভীষণ রাগ উঠতে থাকে। সে এরপর শিয়ানের কানে গিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে যে তোমার অনেক লস হয়ে যাচ্ছে, তোমার স্বর্ণের কয়েন সব উধাও হয়ে যাচ্ছে। এগুলো শুনে শিয়ান উঠে পড়ে। তখন সে তাকে বলে, তোমার মা লিনকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাই যেভাবেই পারো তোমার মাকে বোঝাবে যে লিন যেন এখানে থাকে। শিয়ানের মা শিয়ানের জ্ঞান ফিরেছে এই কথা শুনে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সে এত জোরে জড়িয়ে ধরে যে বেচারার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপরে শিয়ান বলে যে, মা, ওই মেয়েটা তো কিছু করেনি, ও তো আমাকে বাঁচিয়েছে। অন্যদিকে লিন হুয়ার কাছে আসে। তখনই লিনশি এসে বলে, বাইরে চেন এসেছে, আপনি বাইরে গেলেই উনি আপনাকে নিয়ে যাবে। লিন তখন হুয়াকে বলে, তুমি বড় ম্যাডামের কাছে গিয়ে সব খুলে বলো, দরকার পড়লে কান্নাকাটি করবে, কিন্তু বড় ম্যাডাম যাতে আমাকে এখানে রাখতে রাজি হয় সেই ব্যবস্থা করবে। আর সে লিনশির কানে কানেও কিছু একটা বলে দেয়। এদিকে ইউন বড় ম্যাডামের কাছে এসেছে। বড় ম্যাডাম নাটক করছিল যে তার অনেক মাথা ব্যথা, যাতে এসব ঝামেলায় তাকে পড়তে না হয়। কিন্তু ইউন এসে তাকে চেক করতে শুরু করে, আর এরপর সে লিনের ব্যাপারে তাকে বলতে শুরু করে। অন্যদিকে জিবো ইয়াং এর প্যাভিলিয়নের সামনে এসে বলতে থাকে, আমাকে ইউন মাস্টার পাঠিয়েছে। সে রাজকুমার ইয়াংকে নিয়ে যেতে বলেছে, কারণ সে রাজকুমার ইয়াংকে কিছু বলতে চায়। ইয়াং এসে বলে, ইউন আমাকে ডেকেছে, সে কি বলতে চায়? জিবো মনে মনে ভাবতে থাকে, লিনশি তো আমাকে এইটুকুই শিখিয়ে দিয়েছে, এখন আমি আর কি বলবো। তখন সে বলে, ইউন মাস্টার আমাকে বলেছে সে নাকি একটা জিনিস বুঝতে পেরেছে, সেটা সে আপনাকে বলতে চায়। এই কথা শুনে ইয়াং যেতে শুরু করে। এদিকে বড় ম্যাডাম ইউনের কাছে সবকিছু শুনে বলে, তুমি এই মেয়েটাকে এত সাহায্য কেন করছো?
ইউন বলে কারণ সে অনেক নরম মনের। তখন সে কল্পনা করে কিভাবে লিন তাকে পানিতে নেমে যেতে বলেছিল। এরপর বলে সে অনেক ভদ্র। তখন সে মনে করে কিভাবে লিন তাকে একটা থাপ্পড় মেরেছিল। এরপর বলে যাই হোক, তবে সে বাবা মা হারিয়েছে, অনেক কষ্ট করে বড় হয়েছে, সে একটু শান্তিতে বাঁচতে চায়। বড় ম্যাডাম বলে ঠিক আছে, শিয়ানের মাকে ডাকো। ইউন খুশি হয়ে বাইরে চলে আসে। এদিকে লিন বাইরে আসে। তাকে দেখে চেন ডাক দিলে সে দৌড় দেয়। তখন তারাও তার পেছনে দৌড়াতে থাকে। ওই সময় লিন দেখতে পায় ইয়াং ঘোড়ায় চড়ে আসছে। লিনশি চেনকে ধাক্কা দিয়ে ঘোড়ার সামনে ফেলে দেয়। ইয়াং অনেক কষ্টে ঘোড়াটাকে সামলায়। সে যখন নামে তখন লিন তাকে অনেক স্টাইল করে ধরে ফেলে। এদিকে ইউন বাড়ি থেকে বের হচ্ছিল যে লিনকে ডাকবে, তবে সে তো তার অবস্থা দেখে সোজা দাঁড়িয়ে পড়ে। চেন রাজকুমারের ঘোড়ার সামনে এসে করায় সে অনেক বড় অন্যায় করেছে, তাই সে তার কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। ইয়াং দেখতে পায় লিনের হেয়ারপিন নিচে পড়ে আছে, তাই সে নিজে একটা হেয়ারপিন কিনে এনে তার মাথায় পরিয়ে দেয়। এগুলো দেখে শিয়ান ইউনের গায়ে হাত বুলিয়ে দেয় আর বলে থাক, মন খারাপ করো না। ইউন সেখানে গিয়ে বলে দাদি তোমাকে ডেকেছে। ইয়াং বলে চলো একসাথে ভেতরে যাই। ইউন বলে তুমি কেন এসেছো? ইয়াং বলে তুমি তো আমাকে ডাকলে। লিন তখন বলে আরে আপনার মনে নেই গত রাতে আপনি যে বললেন আপনি রাজকুমারের সঙ্গে একটা বিষয় আলোচনা করতে চান? ইউন বলে ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার দেখা যায় অনেক ভালো স্মৃতিশক্তি। সে রাগ করে আগে আগে আসতে থাকে। গেটের সামনে ইয়াং লিনকে বলে আমার আশা উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। লিন, আমি চাই তুমি সেখানে আসো। অনুষ্ঠানের আয়োজন কি করবে সেটাও এখনো ঠিক হয়নি। যদি তুমি আয়োজন করতে চাও। তখন ইউন বলে চলো না ভেতরে যাই, মানে তার আর সহ্য হচ্ছে না। ইয়াং সামনে গেলে ইউন লিনের মাথায় হেয়ার পিন দেখে বলে ভালোই তো, এক তীরে দুই পাখি মারলে, আর তীরটা এসে লাগলো আমার গায়ে। এই বলে সে চলে যায়। এরপর লিন বড় ম্যাডামের কাছে গেলে তার কথায় সে বুঝতে পারে আজ তার জন্য সুপারিশ করেছে আসলে ইউন। এদিকে ইয়াং বলে বলো কি জন্য ডেকেছো তুমি আমাকে? তখন সে চা দেখে বলে তোমার মনে আছে একবার আমি স্কুলে চা ফেলে দিয়েছিলাম, সেই দোষ তুমি নিজের মাথায় নিয়ে নিয়েছিলে। হঠাৎ করেই সেখানে রাজকুমার আমান চলে আসে, যেটা দেখে ইয়াং এর তো ভীষণ রাগ উঠে যায়। সে বলে মনে হচ্ছে আমি যখন ছিলাম না তখন তোমাদের মধ্যে ভালোই সম্পর্ক হয়েছে। আমান বলে আমার আর কি সম্পর্ক হয়েছে, সম্পর্কই তো তোমাদের। আসার পর তুমি বাবার সঙ্গে দেখা করেছো একবার, আর ইউনের কাছে এসেছো দুইবার। এরপর তারা একসাথে বসলে ইয়াং বলে আমি এত বছর পর রাজধানীতে ফিরে আসব, কিন্তু এতেও আমার উপর অ্যাটাক হলো, আমি জানি এটা কে করিয়েছে। আমান বলে তুমি কি বলতে চাইছো? ইউন বলে রাজকুমার আপনি আমানকে শুধু শুধুই সন্দেহ করছেন। ইয়াং বলে ও তো তুমি ওকে নাম ধরে ডাকতে পারো, অথচ আমি তোমার এত বছরের বন্ধু, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো না, তাই তো? তোমার এই চাও আমার এখন গলা দিয়ে নামবে না। এই বলে সে চলে যায়। আমান বলে ও কি পাগল হয়েছে নাকি, ও আমাকে কি জন্য সন্দেহ করছে? ইউন বলে তোমাকে একা না, আমাদের দুজনকে করছে। এবার আমি বুঝতে পারছি না যে ওর উপরে সত্যি সত্যি অ্যাটাকটা কে করলো। এদিকে লিন জীবকে ধন্যবাদ জানানোর জন্য তার প্যাভিলিয়নে যায়। তখন সে গিয়ে দেখতে পায় জীব অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার পোশাকে রক্ত লেগে আছে। তারা তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনে। লিন বলে এই মাস্টার কেমন আছে? ডাক্তার বলে মাস্টার, সে তো একটা মেয়ে, আর ওই ব্লাড হলো পিরিয়ড, সে অনেক বেশি দুর্বল তাই অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার চলে গেলে জীবর জ্ঞান ফেরে। তখন লিন তাকে তার জেট ফিরিয়ে দেয়। জীব তাকে বলে যে তার আসল নাম ইয়াং লিং, কিন্তু সে বিয়ে থেকে বাঁচতে মূলত ছেলে সেজে আছে, কারণ সে এই বিয়েটা করতে চায় না। লিন বলে সমস্যা নেই, তুমি আমাকে এখন থেকে সবকিছু বলতে পারো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। রাতের বেলা লিন ইউনকে ডাকে, কারণ সে তাকেও ধন্যবাদ জানাতে চায় যে ইউন আজ তাকে সাহায্য করেছে। ইউন বলে তুমি যে হঠাৎ করে রাজকুমার ইয়াংকে ডাকলেন, সে যদি তোমাকে সাহায্য না করত? লিন বলে রাজকুমার ইয়াং কেমন মানুষ তা তো আমি জানি না, তবে আপনি কেমন মানুষ সেটা আমি জানি। আপনি চ্যানকে আমাকে নিয়ে যেতে দিতেন না। এতে ইউন অনেক খুশি হয়ে যায়। এরপর সে ইউনকে দুটো ল্যান্থন উপহার দেয়, যেগুলো দেখতে ছিল কাকড়ার মতো। সে বলে আমি দেখলাম আপনার প্যাভিলিয়ন রাতের বেলা অন্ধকার থাকে, তাই এই দুটো আমি আপনার জন্য বানিয়েছি। ইউন তার এই ব্যবহারে অনেক খুশি ছিল, আর দেখে মনে হচ্ছিল যে এবার সত্যি সত্যি সে লিনকে ভালোবেসে ফেলছে। পরদিন তাং লিনের সঙ্গে দেখা করতে আসে আর বলে গতকাল কি হয়েছে আমাকে একটু বলো তো। লিন বলে ওই শয়তান চেন আবার এসেছিল,
তবে সময় মতো রাজকুমার ইয়াং চলে এসেছিল, সেই আমাকে সাহায্য করেছে। তাং বলে, আমার ভাই, আমার পঞ্চম ভাই, তুমি তাকেও গলিয়ে ফেলেছো? তোমার মধ্যে আর কি কি গুণ আছে আমাকে একটু বলো তো। লিন বলে, রাজকুমার বলেছে তার আসার উপলক্ষে যে অনুষ্ঠানটা হবে সেখানে নাকি সে অর্গানাইজার খুঁজছে। আচ্ছা, আমি কি সেখানে যেতে পারবো? তাং বলে, বুঝতে পেরেছি, তুমি হবে আমার ভাবি, একমাত্র তুমিই আমার ভাবি হওয়ার যোগ্য। লিন বলে, তুমি এইসব কি বলছো? আমি এত বড় স্বপ্ন দেখি না। তুমি আগে বলো তোমার পঞ্চম ভাইয়ের কি কি পছন্দ। তাং তাকে বলে, আমার ভাইয়ের তো শুধু মার্শাল আর্ট পছন্দ, এরপরে তার আর কি কি পছন্দ এই সব কিছুই সে লিনকে বলে। পরের সিনে দেখা যায় ইয়াং ঘরে বসে বলছে, লিনকে আমি নিমন্ত্রণ করে আসলাম অথচ ও এখনো আসলো না। সে অস্থির হয়ে যাচ্ছিল। তার সৈনিক এসে কিছু বলতে যাবে তার আগেই সে দৌড়ে বাইরে চলে যায়, কারণ সে মনে করেছে লিন এসেছে। তবে দেখা যায় এক ফেরিওয়ালা তার হাতে কতগুলো এপ্রিকট ধরিয়ে দিয়ে গেছে। রাগে সে ভেতরে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে লিন বলে, আমি কি আপনাকে বিরক্ত করলাম? ইয়াং তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে ইউন এই কথা জানতে পেরে একা একাই বিড়বিড় করে বলছিল যে কত বড় সাহস, একা একা রাজকুমারের বাড়িতে চলে গেছে। তখন সেখানে আমান আসে। সে ইউনকে কিছু বলতে চায়, তবে ইউন বলে, আমার এখন কিছু শোনার সময় নেই। সে চলে যায়। ওই সময় আমানের সঙ্গে জীব ধাক্কা খায়। আমান তাকে দেখে চিনে ফেলে। সে বলে, আপনি এই বাড়িতে কি করছেন? সে বলে যে সে এখানে স্টুডেন্টদের পড়ায়। সে মূলত এখানকার কিছু স্টুডেন্টদের কিভাবে অল্প জমিতে সবজি চাষ করতে হয় তা শেখায়। আমান বলে, আমিও এটা শিখবো, আমি কখনোই এগুলো দেখিনি। এরপরে জীব তার স্টুডেন্টদের বলছিল যে কিভাবে পেঁয়াজের কলি চাষ করতে হয়। জীবর বারবার সন্দেহ হচ্ছিল যে এই ছেলেটা কি রাজকুমার আমান কিনা। সে তাকে ধীরে ধীরে বলে, আপনি তো মনে হয় কখনো এগুলো কাজ করেননি, আপনি কি রাজবংশের? আমান নিজের পরিচয় সহজে বলতে চায় না, কারণ নইলে তো সাধারণ মানুষ তাকে অন্যভাবে ট্রিট করে। তাই সে বলে যে না, আমি এই বাড়ির দুঃসম্পর্কের আত্মীয়। এরপরে জীব বলে, গালে কাদা লেগে আছে, একটু মুছে দিন। আমান উল্টো জীবর গালে কাদা লাগিয়ে দেয়। এদিকে লিন বলতে থাকে, রাজকুমার, আমি আপনার ওয়েলকাম পার্টির আয়োজন করতে চাই। ইয়াং বলে, আমি কিভাবে তোমাকে ভরসা করি? সে বলে, আমি জানি আপনার উত্তরের প্রদেশ অনেক বেশি ভালো লাগে, সেখানকার সংস্কৃতি মিশিয়েই আমি আপনার ওয়েলকাম পার্টির আয়োজন করব এবং সেখানে আপনার সবচেয়ে পছন্দের মার্শাল আর্ট থাকবে। ইয়াং বলে, সেটা কিভাবে? লিন বলে, যখন হবে তখনই দেখতে পারবেন। এরপরে তারা বাইরে আসলে ইয়াং বলে, আজকে রাতের ডিনারটা আমার সঙ্গে করে যাও। তখনই ইউন সেখানে আসে। সে বলে, লিন আমার চাচির ভাতিজি, তাকে তো আমাকে দেখে রাখতে হয়, আজ সে আপনার সঙ্গে ডিনার করতে পারবে না। লিন বলে, রাজকুমার, আপনি চিন্তা করবেন না, আমরা আরেকদিন ডিনার করব। ইউন লিনকে ধরে নিয়ে চলে যায়। এরপরে তারা দুজন যখন বাড়ির কাছে চলে আসে, ইউন বলে, আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসলাম, আমাকে কিছু বলবে না? লিন বলে, আপনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি জেলাস। ইউন বলে, আমি কেন জেলাস হতে যাব? লিন এরপরে তাকে একটা ফুল উপহার দেয়। সে বলে, কি হলো, নেবেন না? ঠিক আছে, আমি তাহলে রাজকুমার ইয়াংকে দিয়ে দেব। এই কথা শুনে ইউন নিয়ে নেয়। লিন এরপরে নেমে যায়। অন্যদিকে দেখা যায় রাজকুমার ইয়াং এখনো লিনের কথাই বলছে। তখন চেন তার সঙ্গে দেখা করতে আসে। হঠাৎ করেই ইয়াং বুঝতে পারে চেনকে ফলো করতে করতে এখানে কেউ এসেছে। সে তখন একটা তীর ছুঁড়ে মারে। একটু পরেই আমরা দেখতে পাই ইয়াং যাকে ধরেছে সে আসলে ইউনের সৈনিক। ইয়াং এর মাস্টার বলে, মনে হচ্ছে এটা সেই দলের একজন যারা কিনা আপনাকে মারতে চেয়েছিল। ইয়াং বলে, তাড়াতাড়ি বলো তোমার মাস্টার কে? সৈনিক বলে, আমি মরে গেলেও বলবো না। ইয়াং বলে, ওকে বাঁচিয়ে রেখো, ওর মাস্টার অবশ্যই আসবে ওকে নিতে। পরদিন দেখা যায় ইউন আর আমান একসঙ্গে কথা বলছে। এখানেও ইউন লিনের কথাই বলছিল। আমান বলে, ভাইরে ভাই, তুমি তো আমার পঞ্চম ভাইয়ের প্রতি পুরো হিংসায় জ্বলে পড়ে যাচ্ছ। তখনই চুয়ান এসে বলে, মাস্টার, আমাদের ইউয়ানকে রাজকুমার ইয়াং বন্দি করে ফেলেছে। ইউয়ান চেনের পিছু করছিল। হঠাৎ করেই চেন রাজকুমার ইয়াং এর ম্যানশনে ঢুকে পড়ে, আর সেখানেই ইউয়ান ধরা পড়ে যায়। ইউন বলে, ওকে যে করেই হোক আমাকে বাঁচাতে হবে। কাল লিন অনুষ্ঠান পালন করার জন্য আগেই ইয়াং এর কাছে যাবে। আমি ওর সাথে যাব আর সুযোগ বুঝে ইউয়ানকে নিয়ে আসব। পরদিন সত্যি ইউন তৈরি হয়ে লিনের কাছে আসে। সে বলে, তুমি একা একা অনুষ্ঠান পালন করলে ক্লান্ত হয়ে যাবে, আমি না হয় তোমাকে সাহায্য করলাম। এরপরে দেখা যায় এরা দুজনেই ইয়াং এর ওয়েলকাম পার্টি যে জায়গায় হবে সেখানে চলে এসেছে। ইউন লিনকে বলে, তুমি এই জায়গাটা ভালো করে দেখো, আমি ওই পাহাড়টা দেখে আসি।
সে সেখানে আসলে চুয়ান বলে, মাস্টার, এই নদীর সঙ্গে রাজকুমার ইয়াং এর প্যালেসের কানেকশন রয়েছে এবং আপনার যা যা প্রয়োজন আমি সবকিছু রেডি করে ফেলেছি। তবে আপনি কি একা যাবেন? আমাকে নিয়ে যান। ইউন বলে, চিন্তা করো না, আমার কিছু হবে না। এরপর রাতের বেলা ইউন ইয়াং এর প্যালেসে আসে এবং সে ইউয়ানকে যে জায়গায় লুকিয়ে রেখেছে সেখানে যায়। তবে দরজা খুললে উপরে থাকা ঘন্টাগুলো নড়ে ওঠে, যেগুলো ইয়াং পর্যন্ত এসেছে। ইয়াং শব্দ পেয়ে যায় এবং তার গার্ডেরা সবাই বের হয়ে যায়। ইউন ইউয়ানকে পিঠে করে নিয়ে আসছিল। বাকি গার্ডরা তাকে আটকানোর অনেক চেষ্টা করছিল, তবে সে ইউয়ানকে ঘোড়ায় চড়িয়ে পাঠিয়ে দেয়। তখন হঠাৎ লিনের অনেক খারাপ লাগতে থাকে। সে বলে, আমি একটু বাইরে থেকে ঠান্ডা বাতাস খেয়ে আসি। অন্যদিকে ইউন এদের সঙ্গে ফাইট করছিল। সে পালিয়ে যেতে চায়, তবে রাজকুমার ইয়াং এর একটা তীর তার গায়ে লেগে যায়। রাজকুমার ইয়াং তার লোকেদেরকে বলে, ওকে কিন্তু প্রাণে মারবে না। তারা বাইরে আসলে বুঝতে পারে ইউন এই নদীতে সাঁতরে পালিয়ে গেছে। এদিকে লিন নদীর পাড়ে এসেছে। হঠাৎ করে ইউন তার পা ধরে আর বলে, চিৎকার করো না, আমি। লিন তার মাস্ক দেখে তার মনে পড়ে যায় যে এটাই তো সেই লোক যাকে সে ওই দিন নৌকায় বাঁচিয়েছিল। সে তার পিঠে তীর দেখতে পায়। এরপরে সে তাকে ভেতরে নিয়ে এসে তার ব্যান্ডেজ করে দেয়। পরে সে রাগ করে থাকে। সে বলে, আপনি এতদিন ধরে তাহলে আমাকে মিথ্যা কথা বলেছেন। আমি আপনাকে 2 বার বাঁচিয়েছি। ইউন বলে, তুমি আমাকে বাঁচিয়েছো? তুমি আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছো? আমাকে পানিতে নামিয়ে দিয়েছো। লিন বলে, আমি যদি আপনাকে না বাঁচাতাম তাহলে এই তর্কগুলো করতে পারতেন। সে বলে, তাহলে তুমি হয়তো ভুলে গেছো, ফ্যান পরিবার থেকে পালানোর সময় তুমি আমাকে চোর বলেছিলে, এমনকি আমার ঘোড়াও নিয়ে গিয়েছিলে। লিন বলে, তার মানে আপনি আমার যৌতুকের টাকাগুলো চুরি করেছেন। সে বলে, কিসের টাকা? উল্টো তুমি আমার মানিব্যাগ নিয়ে গেছো। লিন তখন তাকে আঘাত করে বলে, তাহলে তো হয়েই গেল, তাহলে আমরা সমান সমান, এবার আপনি চলে যান। তখনই শোনা যায় বাইরে লোকেরা ইউনকে খুঁজছে। সে বলে, আমি আজ রাতে বাইরে যেতে পারবো না, আমাকে আজ এখানেই থাকতে হবে। এদিকে দেখা যায় রাজকুমার ইয়াং বলছে, কার এত বড় সাহস হলো আমার বাড়িতে এসে আমার বন্দি করা লোককে নিয়ে চলে গেল। আমি কোথায় কাকে লুকিয়ে রাখতে পারি সে সবকিছুই জানে। আমার মনে হয় সে আমাকে ভালো করে চেনে। সে আর কেউ না, আমারই বন্ধু ইউন। এদিকে লিন যখন জানতে পারে যে রাজকুমার ইয়াং ইউনের পিছু করছে, সে তখন অনেক ভয় পেয়ে যায়। সে বলে, কোনোভাবে যদি জানাজানি হয় যে আমি আপনাকে বাঁচিয়েছি তাহলে তো আমাকেও মেরে ফেলা হবে। ইউন বলে, তাহলে বুঝতেই পারছো তুমি আর আমি একই নৌকায় আছি, তাই আমাকে ধরিয়ে দেওয়ার কথা তুমি স্বপ্নেও ভেবো না। লিন বলে, তার মানে শুরু থেকে আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করছেন শুধুমাত্র আমাকে ব্যবহার করার জন্য? এখানে এসেছেন আপনি আমাকে সাহায্য করবেন, অথচ আপনি তো নিজের কার্যসিদ্ধি করার জন্য এসেছেন। আর আমি কত বোকা, ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, তাহলে আমি আপনাকে আমার ঘর জামাই বানাতে পারবো। ইউন বলে, মানে তুমি আমাকে নিজের ঘর জামাই বানাতে চাও? লিন বলে, হ্যাঁ, চেয়েছিলাম, কারণ আপনি দেখতে ভালো, কিন্তু বাড়িতে আপনার পর্যাপ্ত সম্মান নেই। আমাকে বিয়ে করলে আমি আমার বাবা মায়ের সম্পত্তি পেয়ে যেতাম, এরপর আপনিও বড়লোক হয়ে যেতেন, কিন্তু সেটা এখন আর সম্ভব না। আপনাকে আমি আর বিশ্বাস করি না। এই বলে সে পাশের বিছানায় চলে যায়। এদিকে চিয়ানকে তার মা বকা দিচ্ছিল যে রাজকুমার ইয়াং তার ওয়েলকাম পার্টির দায়িত্ব কেন অন্য আরেকজনকে দিয়ে দিল। তুমি কেন কখনো আমাদের কোনো কাজে আসো না? কোথা থেকে একটা মেয়ে এসে এত বড় দায়িত্ব নিয়ে নিল? চিয়ানের বাবা বলে, দেখো, আমরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু ভবিষ্যতে তোমাকে বড় হতে হলে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। তার বাবা মা চলে গেলে দাসী বলে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, ওই লিন ম্যাডাম অনেক দূর থেকে এসেছে, রাজকুমারকে খুশি করার মতো সামর্থ্য তার হবে না। অন্যদিকে ইউন ভাবতে থাকে, এই মেয়েটা অনেক কঠোর মনের, নাটকবাজ, ভীষণ মুডি, ওর একটা দিকও নেই ভালো, কিন্তু তারপরও সবসময় ওর কথাই আমার মনের ভেতর চলতে থাকে। এরপর সে শুয়ে পড়ে। লিন উঠে দেখতে পায় ইউনের শীত লাগছে। সে এরপর একটা ব্ল্যাঙ্কেট তার উপর ছুঁড়ে মারে আর বলে, ঠান্ডায় মরে গেলে পরে আবার আমার দোষ হবে। ইউন মনে মনে বলতে থাকে, যত যাই হোক, দিন শেষে আমরা একজন আরেকজনের উপকারে আসি। সকালে উঠে ইউন দেখতে পায় লিন সাজগোজ করছে। ইউন বলে, এখনই সাজগোজ করছো? এখনো তো অনেক সময় আছে। লিন বলে, তোমার তাতে কি? ইউন বলে, গত রাতে তুমি আমার আসল পরিচয় জানতে পেরেছো আর এখনই কথা বলার ধরন বদলে ফেলেছো। লিন বলে, তোমার উপর আমি আর সময় নষ্ট করছি না। ইউন বলে, আচ্ছা তোমার কাছে কি হালকা রঙের রং আছে? অনুষ্ঠানে সবাই এত সুন্দর করে সেজে আসবে, আমাকে যদি মরা মানুষের মতো লাগে তখন ইয়াং ধরে ফেলবে যে আমি অসুস্থ। লিন এরপরে তার ঠোঁটে একটা রং লাগিয়ে দেয়। ইউনের মনে হয়
যে এটা অনেক বেশি গাঢ়, তাই সে রুমাল দিয়ে মুছতে যায়, তবে লিন তার রুমাল কোনো ছেলেকে দেয় না। ইউন বলে, এত সেজেগুজে কি হবে, রাজকুমার কোনোদিনও তোমাকে বিয়ে করবে না। সে বলে, আমি ওনাকে বিয়ে করতেও চাই না, আমি শুধুমাত্র ওনার কাছ থেকে একটু সাহায্য চাই। এরপর ইউন বলে, তোমাকে আমি একটা সত্যি কথা বলি, আসলে এই সৌজ শহরে মেয়েরা যত কম সাজে ছেলেরা তাকে তত পছন্দ করে। এই বলে সে তার মাথা থেকে হেয়ার পিন খুলে ফেলে, যেটা ইয়াং তাকে দিয়েছিল। তখন লিনশির আসার শব্দ শুনে ইউন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। একটু পরে সবাই সেই অনুষ্ঠানে আসতে থাকলে দেখা যায় শিয়ানের বাবা এসেছে। আমি তোমাদের বলে দেই, সে কিন্তু বর্তমানে রাজ্যের প্রধানমন্ত্রী। সে ইউনকে বকা দেয় যে ইউন ঠিকমতো ক্লাস করে না। অন্যদিকে লিনকে বলে, তুমি আজ আমাদের পরিবারের হয়ে এই অনুষ্ঠান সামলাচ্ছ, দেখো কোনো ঝামেলা যেন না হয়। এরপরে শিয়ানের বাবা চিয়ানের বাবার সঙ্গে দেখা করে। চিয়ানের বাবাকে আমরা মন্ত্রী চেন বলে ডাকবো। সে বলে, অনুষ্ঠানের আয়োজন দেখে তো ভালোই মনে হচ্ছে। তখন শিয়ানের বাবা বলে, না না, আপনার মেয়ে করলে আরো ভালো হতো। তখনই ইউন সেখানে আসলে শিয়ানের বাবা বলে, চিয়ান আর ইউন ছোটবেলার বন্ধু, এবার ওদের সম্পর্কটাকে আরো শক্ত করার সময় এসে গেছে। চিয়ানের বাবা বলে, কিন্তু শুনেছি ইউন নাকি প্লেবয়, এত মেয়ের মাঝে আমার মেয়েকে তো তার কাছে বোরিং লাগতে পারে। তখনই রাজকুমার ইয়াং সেখানে আসে। সে ইউনের কাঁধে হাত দিয়ে বলে, চলো একসঙ্গে ড্রিঙ্ক করি। সে সেখানে চাপ দিতে থাকে। ইউন লিনের দিকে তাকিয়ে থাকলে লিন বলে, রাজকুমার আগে আমার সাথে চলুন, আমি আপনাকে আমার আয়োজন দেখাতে চাই। আমান ইউনকে বলে, তোমার আঘাতের কি অবস্থা? সে বলে, আমি ঠিক আছি, তুমি ইউয়ানের খেয়াল রেখো, আর আমার কাছে বেশি এসো না, তাহলে রাজকুমার ইয়াং এর সন্দেহ হয়ে যাবে। ইয়াং লিনকে বলে, আমি যে আপনাকে হেয়ার পিন দিয়েছিলাম সেটা কি আপনার পছন্দ হয়নি? সে বলে, হয়েছে, তবে ওটা তো অনেক দামি, যদি ভেঙে যায় তাই পরি না। ইয়াং বলে, ভেঙে গেলে আমি আবার কিনে দেব, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা পরবেন। এরপরে লিন ইয়াংকে দেখায় যে সে একটা খেলার আয়োজন করেছে। এখানে একটা ছোট খাল রয়েছে, যার উপরে বিভিন্ন ভাসমান প্লেট রয়েছে। তারা যেই প্লেটের উপরে কয়েন ছুঁড়ে মারবে, সেই প্লেটের পাউচের ভেতর যে গেমটা লেখা থাকবে সেটাই তাদেরকে খেলতে হবে। এরকম অনেকগুলো খেলার ব্যবস্থা এখানে আছে। ইয়াং তো এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, তবে ইউনের লিন আর ইয়াংকে কাছাকাছি দেখে খারাপ লাগছিল। এদিকে আমরা চেনকে দেখি, সে এসে একজনকে মাস্টার বলে ডাক দেয়। আমরা দেখতে পাই এটা হলো রাজকুমার ইয়াং এর মাস্টার। চেন বলে, আমি খোঁজ পেয়েছি ওয়াং চং ইয়াং কোথায় আছে, আপনি চাইলে আমি তাকে মেরে ফেলতে পারি। মাস্টার বলে, না, তোমাকে এগুলো করতে হবে না, অলরেডি তুমি অনেক ঝামেলা করে ফেলেছো। কোনো কথাবার্তা ছাড়াই তুমি কোন সাহসে ইয়োজো শহরে চলে এসেছো? তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সে বলে, হ্যাঁ আমি চলে যাব, আমার একটা পার্সোনাল কাজ আছে, সেটা শেষ হলেই আমি চলে যাব। অর্থাৎ আমরা বুঝতে পারি রাজকুমার ইয়াং এর মাস্টার আসলে তার বিরুদ্ধে কাজ করছে। এদিকে লিন রাজকুমার ইয়াং এর জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছে। সে বলে, এটা মানুষ দীর্ঘ জীবনের জন্য বানায়, আপনার ওয়েলকাম পার্টি উপলক্ষে এটা আমি নিজের হাতে আপনার জন্য বানিয়েছি। ইয়াং অনেক খুশি হয়। সে বলে, আপনার আয়োজন অনেক সুন্দর হয়েছে, তবে আমি শুনেছি আপনাকে সাহায্য করার জন্য নাকি ইউন কালকেই চলে এসেছিল, তবে রাতে নাকি কেউই তাকে দেখেনি। ইউন বলে, সত্যি কথা বলতে আমি রাতে নিজের ঘরে ছিলাম না, আমি লিনের সঙ্গে একটা সুন্দর রাত কাটিয়েছি। সবাই এটা শুনে অবাক হয়ে গেলে লিন বলে, আসলে আমরা কাল রাতে আপনাকে কি উপহার দেব তাই নিয়ে কথা বলছিলাম, তবে সেখানে ইউন সাহেব শুধুমাত্র আপনার প্রশংসাই করছিল। ইয়াং বলে, তুমি আমার প্রশংসা করছিলে? তুমি কি বলছিলে? আমি তীরন্দাজে অনেক ভালো, নাকি মার্শাল আর্টে অনেক ভালো, নাকি পড়ালেখার কথা বলছিলে? ইউন শুধু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি এটাও বলেছি, এটাও বলেছি। ইয়াং বলে, তুমি কবে থেকে আমাকে এত অ্যাডমায়ার করতে শুরু করেছো? ও, আমার মনে পড়েছে, একদিন আমি দুটো আহত পাখিকে বাঁচিয়েছিলাম, সেদিন থেকে, তাই না? ইয়াং তো ভীষণ খুশি হয়ে যায়। ইউন লিনকে বলে, তুমি কাল তোমার হেয়ার পিন হারিয়ে ফেলেছিলে না, তাই তোমার জন্য আমি একটা হেয়ার পিন নিয়ে এসেছি। সে তাকে তার নিজের কেনা একটা হেয়ার পিন পরিয়ে দেয়। এরপর দেখা যায় তারা সবাই মিলে খাবার খাচ্ছে। হঠাৎ করে জিবো সেখানে আসলে সে আমানকে ডাকে। এরপর বলে, আপনি লু পরিবারের আত্মীয়, আপনি লু পরিবার যে সাইডে বসেছে সেই সাইডে বসবেন, আপনি রাজকুমার ইয়াং এর সঙ্গে কেন বসেছেন? তখনই দুজন লোক সেখানে এসে আমানকে রাজকুমার বলে সম্বোধন করে। জিবো যখন জানতে পারে যে এটা রাজকুমার আমান, সে তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। একটু পরে দেখা যায় সবাই ওই প্লেটের উপরে কয়েন ছুঁড়ে দিয়ে যে খেলাটা পাচ্ছে সেটা খেলছে, তবে ইউন চুপ করে বসে আছে। ইয়াং এসে বলে, সবাই খেলছে, তুমি বসে আছো,
তুমি কি অসুস্থ? সে বলে না, একদমই না। এরপরে সে একটা প্লেটে কয়েন ছুঁড়ে দেয়। ইয়াং এর সৈনিক সেটা উঠালে দেখা যায় সেটা অন্য খেলা, তবে সে বলে এখানে উঠেছে তীর নিক্ষেপ। লিন মনে মনে বলে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ইয়াং বলে 10 বছর আগে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, দেখি এখন তোমার দক্ষতা কেমন আছে। ইউন বলে সমস্যা নেই, চলুন আমরা তীর নিক্ষেপ খেলি। লিন মনে মনে বলে একটা পাগল, খেলতে গেলে ধরা পড়ে যাবে না। ইউন বলে আমি খেলতে রাজি আছি, তবে আমার সাথে লিন ম্যাডামকে লাগবে। তীর নিক্ষেপের সময় সুন্দরী মেয়ে যদি সাথে থাকে তাহলে একটু বেশি ভালো হয়। লিন বলে কিন্তু আমি তীর চালাতে পারি না। ইউন বলে সমস্যা নেই, আমি তোমাকে শেখাবো। ইয়াং বলে লিন, তুমি যদি সত্যিই শিখতে চাও তাহলে আমিও তোমাকে শেখাতে পারি। কিন্তু লিন বলে আমি তীর চালাতে পারি না, আমাকে শেখাতে গিয়ে পরে যদি আপনি হেরে যান সেটা অনেক খারাপ দেখাবে, তার চেয়ে বরং আমি ইউন মাস্টারের সঙ্গে যাই। এরপরে প্রথমে ইয়াং তীর ছুঁড়ে মারে, যেটা একদম পারফেক্ট ছিল। পরে এরা দুজন আসলে লিন বলে তুমি যদি হেরে যাও, সে বলে তুমি শুধু আমার হাতটাকে একটু সাপোর্ট দেবে, নিশানা আমি লাগাতে পারবো। এরপরে তারা তীর ছুঁড়তে গেলে লিন তীরটা উপরে ছুঁড়ে, দেখা যায় সেই তীরে লেগে একটা পাখি শিকার হয়েছে। ইউন বলে তুমি না তীর চালাতে পারো না। সে বলে আমি বললাম আর তুমি বিশ্বাস করলে। সে ঘুরতেই তাদের মধ্যে কিস হয়ে যায়, তবে যেহেতু তারা অনেকটা দূরে ছিল তাই বাকিরা এটা দেখতে পায় না। যেহেতু ইউন একটা পাখি শিকার করেছে তাই সেই বিজয়ী হয়ে যায়। এরপরে তারা চলে গেলে ইয়াং এর সৈনিক বলে আমরা কি ওনাকে আরো পরীক্ষা করব? ইয়াং বলে না, লাগবে না, শরীরে তীরের আঘাত নিয়ে কেউ এত উপরে তীর মারতে পারবে না। হয়তো কাল রাতে যে ওই সন্ত্রাসকে নিয়ে পালিয়ে গেছে সেই ইউন ছিল না। এদিকে লিন এসে দেখতে পায় রাতের বেলা তারা যে ফায়ার ওয়ার্কস জ্বালাবে সেগুলোতে কেউ পানি ঢেলে দিয়েছে, তার মানে তাদের রাতের পুরো প্ল্যান নষ্ট হয়ে গেছে। সব মেয়েরা এসে এখানে আজে বাজে কথা বলতে থাকে যে এবার সে কি করে রাতের অনুষ্ঠান করবে। চিয়ান তার দাসীকে নিয়ে ভেতরে এসে বলে এগুলো কি তুমি করেছো? সে হ্যাঁ বললে চিয়ান তাকে একটা থাপ্পড় মারে। সে বলে জিততে হলে আমি পরিশ্রম করে জিতবো, কারো পরিশ্রমে পানি ঢেলে নয়। তখন লিন এসে বলে আমি জানতাম এই কাজগুলো তোমরাই করেছো, তবে আমি তোমাদেরকে বলে দিই এইসব নোংরা কাজ করে কোনোদিন মানুষের মন জয় করা যায় না। তোমরা চিন্তা করো না, আমি এগুলো কাউকে বলবো না। শিয়ান বলে হ্যাঁ আমি স্বীকার করছি দোষ আমাদেরই হয়েছে, কিন্তু তুমি ভালো সাজার নাটক করো না, তুমিও তো সবসময় ভালো সাজার জন্য ইউনের সামনে নাটক করে বেড়াও। লিন বলে তুমি কবে দেখেছো আমাকে কারো ক্ষতি করে নিজের ভালো করতে? আমি নাটক করি, ষড়যন্ত্র করি, যাই করি, আমি অন্যের ক্ষতি করি না। এই বলে সে চলে যায়। এদিকে লিন আর তাং আলোচনা করছিল যে এবার তারা কি করবে। লিন বলে আমার কাছে আরেকটা উপায় আছে, তবে সেটা করতে আমার অনেক তেলের প্রয়োজন, এখানে আমি তেল কোথায় পাবো? তাং বলে তুমি তেল নিয়ে ভাবছো? আমি একজন রাজকুমারী, আমি যেখানে খুশি সেখানে তেল নিয়ে যেতে পারি। এরপরে সে তার লোকেদের দিয়ে কিছু তেল নিয়ে আসে। এদিকে জীবও এখনো ভাবছিল আমি রাজকুমারকে দিয়ে পেঁয়াজ কলির চাষ শিখিয়েছি, আমার না জানি কি হবে। তখনই আমান সেখানে আসে। সে বলে দয়া করে আমাকে ভুল ভাববেন না, আমি আমার আসল পরিচয় সবাইকে বলতে চাই না। আপনার কাছে সবজি চাষ শিখতে আমার অনেক ভালো লেগেছে, আমি আপনার কাছে আরো শিখতে চাই। জীবও এতে রাজি হয়ে যায়। এরপরে আমান আর ইউন একসঙ্গে কথা বলছিল। তখন ইউন দেখতে পায় লিন তার রুমাল দিয়ে জীবর মুখ মুছে দিচ্ছে। এটা দেখে তার সন্দেহ হয়। এদিকে দেখা যায় তাং তার লোকেদের দিয়ে দুটো নতুন তলোয়ার নিয়ে এসেছে এবং তার লোকেরা সেই তলোয়ারে তেল লাগিয়ে দিচ্ছে। এটা কেন করছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। সবাই চলে গেলে সেখানে ইউন আসে। সে বলে তুমি তো তোমার রুমাল ছেলেদেরকে ধরতে দাও না, তার মানে কি জীব একটা মেয়ে? এটা শুনে লিন ভয় পেয়ে যায়। সে বলে এই কথা তুমি আবার আমানকে বলে দেবে নাকি? সে বলে একদমই না, ও মেয়ে সেজে থাকবে না ছেলে সেজে থাকবে এটা ওর ব্যাপার, তবে আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গে একটু কথা বলতে। সে বলে তুমি আমার কাছে আর কি চাও? আমি তোমাকে কম সাহায্য করেছি, এবার তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। এই বলে সে তলোয়ার নিয়ে চলে যায়। এরপরে রাতের বেলা সবাই খাবার খাচ্ছিল। হঠাৎ করেই তারা দেখতে পায় কেউ আসছে। দেখা যায় লিন এসেছে। প্রথমে এসে সেখানে নৃত্য শুরু করে, এরপর সে নিজের মুখের কাপড়টা সরিয়ে ফেলে। পরে দুটো মেয়ে তার হাতে দুটো তলোয়ার দেয়। মুহূর্তের মাঝেই সেখানে অনেকগুলো সৈনিক মশাল হাতে চলে আসে, আর এরপরেই লিন দুই তলোয়ার ঘষে আগুন জ্বালিয়ে ফেলে আর তাদের রাজ্যের যে শপথ সেটা জোরে জোরে বলতে থাকে। ওই সব সৈনিকরাও শপথ বলছিল। আর দেখতে এই সিনগুলো এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। ইয়াং একদম মুগ্ধ হয়ে যায়। সে বলে অন্য কেউ হলে সাধারণ নাচ গানই হতো, তবে একমাত্র তুমি যে কিনা এখানে আগুন দিয়ে সোয়ার্ড ডান্স করছো,
সত্যি তুমি আমাকে ভালোভাবে বুঝতে পেরেছো। অন্যদিকে ইউন বলে ফায়ার ওয়ার্কস নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি হার না মেনে তলোয়ারে তেল মাখিয়ে সোয়ার্ড ডান্স করছো। মনে হচ্ছে যে জায়গায় তুমি আছো সেই জায়গায় অসম্ভব বলে কোনো কথা নেই। আড়াল থেকে চেন এগুলো দেখছিল। সে বলে, তুমি অন্য একজনের জন্য নাচ করছো। তুমি কি আমার কাছ থেকে বাঁচতে এগুলো করছো, নাকি তুমি সত্যি অন্য কাউকে ভালোবেসে ফেলেছো? আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।